সবাইকে স্বাগত। এটি নিউজে আপনাদের সাথে আছি আমি আকাশ হোসেন। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা প্রায় প্রতিদিন হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্টের নতুন বিষয় এবং একজন অতিথির সাথে। আজকে আমাদের বিষয় কোরবানির জন্য সুস্থ পশু। দর্শক, সামনে আসছে কোরবানির ঈদ, আমাদের সবাই আল্লাহর উদ্দেশ্যে এবং আমরা চেষ্টা করি একটু সুস্থ পশু কোরবানি দিয়ে আমাদের ঈদকে উদযাপিত করতে পরিবারের সাথে। এবং এই গরুকে কেন্দ্র করে এবং সুস্থ পশুকে কেন্দ্র করে বিরাট একটি বাজার। এই বাজারের চালচলন এবং হালনাগাদ আমরা শুনবো এবং সুস্থ গরু সুস্থ পশু কিভাবে আমরা কেনাকাটা করতে পারি এবং এই সার্বিক বাজার কতটা এবং সে বাজার নিয়ে সার্বিক বিষয় আমরা আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আজকের অতিথি ডক্টর মাকসুদা বেগম, বিভাগীয় প্রধান, পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, যেমনটা বলছিলাম, আমরা আমাদের আজকের বিষয় কোরবানির জন্য সুস্থ পশু আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাবো, সামনে আসছে কোরবানির ঈদ, বিরাট একটি বাজার। আসলে বর্তমান এইবারের কোরবানির বাজার, আপনি পশু বাজার নিয়ে একটু কিভাবে দেখছেন বলবেন? পশু বাজার নিয়ে জি জি আচ্ছা, এবারে তো আমাদের বোধহয় একটা টার্গেট নির্ধারিত হয়েছে যে 1,24,000-এর মতো এনিমেল স্লটার হবে। আমাদের সারপ্লাস আছে, গভর্নমেন্টের যথেষ্ট উদ্যোগ নেওয়া আছে কোরবানি ঈদকে সামনে রেখে। যতগুলো হাটের সার্বিক ব্যবস্থাপনায় আমাদের যে মেডিকেল টিম তারা নিযুক্ত আছেন। 19টা বোধহয় হাট, 19টা হাটের ভেতর আপনার 20টা মেডিকেল টিম কাজ করবে এবং স্পেশাল 2টা মানে বিশেষজ্ঞদের দ্বারা নিয়ন্ত্রিত 2টা টিম থাকবে, যারা স্পেশাল কোনো কেস অ্যারেস্ট করলে তারা সার্ভিস দিচ্ছে। এবং এটা খুবই ওয়েল অর্গানাইজড ফর্মে এবার হচ্ছে। এবং যেটা হয় যে কোরবানির পরেও কিছু অব্যবস্থাপনা দেখা দেয়, সেটার ব্যাপারেও যথেষ্ট স্টেপ নেওয়া আছে। যেমন ধরেন আপনার চামড়াটা যখন ছাড়ানো হয় তখন কিন্তু হিউজ পরিমাণে প্রাথমিকভাবে লবণ দরকার হয়, একটা ক্রাইসিস দরকার দেয়। গভর্নমেন্ট কিন্তু এবার সাবসিডি দিচ্ছে লবণে, আপনি নিশ্চয়ই জানেন। জি জি অবশ্যই। যেটা হয় নলেজের অভাবের কারণে হাইডস অ্যান্ড স্কিন যে পার্টগুলো আমাদের ইকোনমিক লসের সম্মুখীন হয়। একটা গরুর চামড়ায় কমপক্ষে মধ্যম আকারের যে গরুর চামড়া, সেটা যদি আমরা ধরি 14 থেকে 15 কেজি লবণের দরকার হয়। কিন্তু ফার্মারের ওই নলেজটা থাকে না, যারা বা মাদ্রাসা থেকে বা যারা স্থানীয়ভাবে কিনে নিয়ে যায়, অপেশাদার লোকরা এখানে যুক্ত হয়ে পড়ে। হ্যাঁ, অপেশাদার লোক ছাড়াও যারা পেশাদার তারাও মানে যথেষ্ট পরিমাণ নলেজ না থাকার কারণে এবং দক্ষতা না থাকার কারণে হাফ অফ দ্য লবণ দিয়ে দেয়, মনে করে প্রাইস বেশি, এটাতেই হয়ে যাবে। কিন্তু এটার যে পানি, চামড়ার যে পানি, সেটা প্রায় 60%। ওটা থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি মাইক্রোবস দ্বারা আক্রান্ত হবে, আপনার কোলাজেন, ফাইবার, গ্রেইন সবই নষ্ট হয়ে যায়। তো যে কারণে টোটাল ডিজাস্টার তৈরি হয়। এবং এবার কিন্তু সে লবণের সাবসিডিও দেওয়া আছে। যদি যেভাবে পরিকল্পনা করা আছে ঈদের আগের দিন রাত পর্যন্ত সেভাবে পরিচালিত হতে পারে, আমার ধারণা ইট উইল বি ওয়ান্ডারফুল ঈদ। দারুণ, মানে এবার একদম প্ল্যানিং করে এবং সুস্থভাবে একটি নির্দেশনা মেনে আসলে এই বাজারটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলা যেতে পারে। এবং আমরা দেখি চামড়ার ক্ষেত্রে আসলে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে দাম বৃদ্ধি করে দেওয়ার একটি ব্যাপার দেখা যাচ্ছে এবং বলেছে কোনো পাচার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। আমরা এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। দারুণ একটি আপনি কথা বললেন যে এবং এবার একটি ব্যবস্থা রাখা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখি যে আসলে এই যে কোরবানির পশু মোটা তাজাকরণ একটি পদ্ধতি আমরা সবাই দেখি এবং আমরা সবাই চাই বড় গরু, মোটা গরু, স্বাস্থ্যবান গরু। একটা সময় দেখতে আমাদের দেশে দেশীয় গরু, রোগাক্রান্ত গরু, কিন্তু এখন সব জায়গায় দেখা যায় দেশীয় গরু অনেক মোটা তাজা, সুস্থ সবল। আসলে অনেকে প্রাথমিক উপায়ে সুস্থভাবেই গরুকে মোটা তাজা করে থাকে, কিন্তু অনেকে আবার অসাধু ব্যবসায়ী বিভিন্ন বাজে কেমিক্যাল বা খাদ্যাভ্যাস করেও গরু মোটা তাজা করে থাকে। এই ক্ষেত্রে আমরা সুস্থ গরু কিনতে গিয়ে কোন বিষয়গুলো আমরা লক্ষ্য করব যে আসলে এটা আমাদের গরুটি সুস্থ না আসলে অসুস্থ? আমি আপনাকে সুস্থ গরুর যে বৈশিষ্ট্যগুলো বা একজন কোরবানির হাটে গেলে কি দেখে বুঝবে যে এই গরুটাই আমার কেনা উচিত, সেটা বলার আগে আমি একটু বলি যে মোটা তাজাকরণ এমনভাবে মানে প্রচারিত হয়েছে যে এটা শুনলেই বোধহয় মনে হয় যে এটা নেগেটিভ শব্দ। হ্যাঁ, এটা একটা নেগেটিভ শব্দ এবং এটার কারণে যে গরুটাকে এই ধরনের একটা প্রসেসের মধ্যে দিয়ে আনা হয়, মেবি ওই মিটটা খারাপ বা ওই গরুটা কেনা খারাপ। কিন্তু এটা কিন্তু একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এটা বৈজ্ঞানিক পদ্ধতি যেটা 6 মাসে কমপ্লিট করা হয়।
ইউরিয়া মোলাসিস ব্লক খাওয়ানো হয়, ঠিকমতো ব্যবস্থাপনা করা হয় এবং বিপণনের আগে কিছু অ্যাক্টিভিটিস করে দেন বাজারে ছাড়া হয়। কিন্তু অসাধু ব্যবসায়ী বা যারা অদক্ষ তারা খুব স্বল্প সময়ে পুঁজি লাভের আশায় ওই প্রসেসটা ইদার জানে না অথবা তারা স্কিপ করে গিয়ে তারা বিভিন্ন ধরনের ট্যাবলেট বা অনেক সময় হরমোন, স্টেরয়েড এগুলো ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে মানে যারা মানে প্রেসক্রিপশন ছাড়া যদি কেউ ওষুধ না দেয়, অনেক সময় হয় কি যে থাকে দোকানে সেই প্রেসক্রাইব করে দেয়, ওষুধগুলো অ্যাভেলেবল পাওয়া যায়, যে কারণে তারা নিয়ে খাইয়ে মোটা তাজাকরণ করে সহজেই। ওইটা আমার ক্লিয়ার করা খুবই দরকার যে মোটা তাজাকরণ কিন্তু খারাপ কিছু না। নির্দিষ্ট জাতের ব্রিড যেটা বা ক্রস ব্রিড যেটা, সেটা যদি সঠিকভাবে চিনে মোটা তাজাকরণ করা যায় তাহলে আমাদের যে ধরেন মাংসের এখন কেজি 800 বা 850, এটা কিন্তু হিউজ আমাদের আয় অনুযায়ী, সেখানে কিন্তু হাত দেওয়া সম্ভব। মাংস আমরা মানে সারপ্লাস ঠিক আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক কিছু অ্যাড, আমাদের পোলট্রি মিট অ্যাড হয়, ফিশ মাসল অ্যাড হয়, কিন্তু ধরেন গরুর মাংসের কথা যদি ধরেন মোটা তাজাকরণ আমি প্রমোট করতে চাই, এটা ভালো জিনিস, তবে সঠিক পদ্ধতিতে করতে হবে। সঠিক পদ্ধতিটা কি আমরা একটু যদি জানতে চাই? সঠিক পদ্ধতিতে আমি যে ডিউরেশন বললাম 6 মাস, এবং এই মোটা তাজাকরণের উপর আমাদের কিন্তু যে সরকারি সম্প্রসারণ যে সংস্থাগুলো আছে, যে ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস, তারা কিন্তু অসংখ্য ট্রেনিং দিয়ে থাকে। আমরা বিভিন্ন কোর্সে পড়িয়ে থাকি, ভোকেশনাল ট্রেনিং করানো হয়, যথেষ্ট পরিমাণ এটা প্রচার আছে এবং এটাতে প্রশিক্ষণ দেয়া হয়। হ্যাঁ, কিন্তু যারা ট্রেনিং প্রাপ্ত না তারা যেন এটাতে না যায়, না জেনে না যায়। এমন কি কোনো ব্যবস্থা আছে যারা করছে তাদের একটা সার্টিফিকেশনের ব্যবস্থা, এবং নির্দিষ্ট এমনভাবে করা যায় না যে এই খামারিরা এই ধরনের ব্যাপারে উপযুক্ত, তারাই এই ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত হবে? এই স্টেপ নেওয়া যাবে, তার আগে অনেকগুলো স্টেপ অতিক্রম করে এই স্টেপটা নেওয়া যাবে। আচ্ছা। আর ধরেন এই যখন মোটা তাজাকরণ অসাধু উপায়ে করা হয় বা আপনার ওষুধ খাওয়ানো হয়, স্টেরয়েড দেওয়া হয়, তখন যেটা হয় স্টেরয়েড দিলে কি হয়, তার ওয়াটার মানে বডিতে জমতে থাকে, কিডনি দিয়ে পানিটা পাস করে না। যখন কিডনি দিয়ে পানিটা পাস করে না, ওটা যখন আপনার সেলে জমে তখন কিন্তু ফ্লাপি দেখা যায়, বডিটাকে ফ্লাপি দেখা যায়। এবং আমরা একদম সঠিকভাবে যে চেক করি সেটা হচ্ছে যে তার যে পিছনের পায়ের মাংস, ওই মাংসে যদি আমি আমার থাম দিয়ে প্রেস করি সেটা ফিরে আসবে না, কিছুক্ষণ টাইম নেবে যদি সেটাতে স্টেরয়েড দেওয়া থাকে তখন। আর যদি আমার এখানে একটু প্রেস করলাম, এটা কিন্তু ব্যাক করবে ইলাস্টিসিটির কারণে, সে ওটা লুজ করে, এটা চাপ দিলে সেটা গর্তের মতো একটা তৈরি হয়, একটু পরে ডিপ্রেশনটা স্বাভাবিক হয়। এছাড়াও তার নাকের যে রাস্তাটা এটা থাকে একদম ড্রাই, কিন্তু মাজলটা থাকে খুবই ময়েস্ট, লালা টালা বের হয়, এই ধরনের দেখা যায়। এবং সে খুব ধীর স্থির থাকে, তার ভেতরে যে চঞ্চলতা, হ্যাঁ ওই স্টেরয়েড দেওয়া গরুতে চঞ্চলতা থাকে না এবং সে খুব একটা মুভ করে না। আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো দেখেই বোঝা যায় যেটা অসুস্থ গরু। আর কোরবানির জন্য ধর্মীয় কিছু বৈশিষ্ট্য কিন্তু আমাদের আছে, অবশ্যই ওই ধর্মীয় বৈশিষ্ট্যগুলো যদি খেয়াল করা যায় তাহলে সেটাই সুস্থ গরু। দারুণ বলেছেন। এবং যেটি খুব গুরুত্বপূর্ণ কথা আপনার কাছ থেকে এসেছে, আসলে গরু মোটা তাজাকরণ যে আসলে নেগেটিভ একটা মিথ বা ট্যাবু হিসেবে আমাদের কাছে আছে, এটা আসলে একদমই না। সুস্থ উপায়ে গরু মোটা তাজাকরণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটা শুরু হয় একদম সিলেকশন থেকে। একদম আপনি কোন ব্রিডটা সিলেক্ট করবেন, কেমন গরু সিলেক্ট করবেন, এটা আদৌ মেটাবলিক রেট কত, হ্যাঁ এটার 6 মাসে কতখানি গেইন করবে। আপনি দেশি একটা গরু নেন, সে খুব বেশি বাড়বে না, 170 গ্রামের মতো সে আশা করি বাড়ে, আমি যেটা জানি। এবং অন্য বিদেশি গরু আমি দেখেছি যে 300 বা 350 গ্রাম পর্যন্ত। ভেরি নাইস, আপনি সঠিক জানেন। ক্রস ব্রিড গুলোকে যখন কনসিডার করা হয় তখন কিন্তু সে খুব দ্রুত ওয়েট গেইন করে। এবং আমরা যে পদ্ধতিতে তাদেরকে খাওয়াই, খাওয়ানোর পদ্ধতিটাও কিন্তু নরমাল যে পদ্ধতি সেটা হচ্ছে একটু আলাদা। এবং এর জন্য দেশি গরুর মূল্য একটু বেশি থাকে, যেটা আমি জানতে পেরেছি। দেশি গরুর ওই মূল্য বেশি থাকে, এটার আরেকটা কারণ আছে। যেমন ধরেন নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা কোরবানি দেয়, আর্থিক বিষয় থাকে, আর্থিক বিষয় থাকে। দেশি গরুর যে আকার আকৃতি, সেটা মোটা তাজাকরণ করলে যে আকারে দাঁড়ায়, দামের সাথে কিন্তু ওজনের একটা বিষয় থেকেই যায়। আর এখন সবাই সন্দিহান যে গায়ে, আসলে তো আমরা জানি না কোনটা ক্রসব্রিড, কোনটা পিওর ব্রিড বা কোনটা দেশি। না চিনতে পারার কারণে অনেকে বাইরেরটাই ছোট গরু মনে করে, দেশি গরু মনে করে কিনে ফেলে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব একটি বিরতির পর। ফিরে আসছি আপনার কাছে। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটা বিরতির, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন।
দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম হ্যাপেনিং পয়েন্ট। আমরা চলে যাচ্ছি অতিথির কাছে আলোচনার জন্য। আপনার সাথে কথা বলছিলাম কোরবানির জন্য সুস্থ পশু নিয়ে। আমরা আলোচনা করছিলাম আসলে স্টেরয়েড দেওয়া পশু কিভাবে শনাক্ত করতে পারি। সেই ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা যদি একটু পরিলক্ষিত করতে চাই, স্টেরয়েড দেওয়া পশুর মাংস আসলে মানব দেহের জন্য কতটা ক্ষতিকর এবং কি কি প্রভাব পড়তে পারে? ক্ষতিকর প্রভাব বলতে, যখন একটা অ্যানিমেল স্লটার হয়, স্লটার হওয়ার পর যখন মাংসটাকে প্রসেস করা হয়, ওটা কিন্তু আমরা মাসল বলি, ওটাকে মিট বলি না। মাসলটা যখন আপনি রান্নার উপযোগী হবে, যখন মিটে পরিণত হবে, এটার জন্য কিন্তু সার্টেন ডিউরেশন দরকার হয়। আপনি ওই কাটার পর সরাসরি মাংসটা এনে যদি কোরবানির মাংস দ্রুত বসিয়ে দেই, তখন কিন্তু এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। ওই মানে মাসলের যে টেম্পারেচার, বডি টেম্পারেচার, তার কিন্তু টেম্পারেচারটা লুজ হতে হয়। অনেক সময় দেখবেন যে কাটার পর মাংসটার ভেতরেও কিন্তু একটু একটু নড়তে থাকে। হ্যাঁ, ওটাকে স্থির হতে হয়, ঠান্ডা হতে হয়। এটা 3 ঘন্টার মতো একটা টাইম নেয় যে একটা মাসল থেকে মিটে পরিণত হতে। মিট আপনার জন্য সেফ, কিন্তু মাসল কিন্তু না। এটা নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে এই স্টেরয়েড দেওয়া যে গরুগুলো কুকিংয়ের কারণে অনেকখানি ডিজলভ হয়, কিন্তু কিছু রেসিডিউ সেটা থাকে। এটা যখন আমরা কনজিউম করি, মেইনলি ইনফ্যান্ট যারা, শিশু যারা, তারা যখন এগুলো খায়, তখন তাদের যে পিউবার্টি স্টেজ, এটা আসার কথা যে সময়, সেই সময় না এসে দ্রুত চলে আসে। তো আর্লি সেক্সুয়াল ম্যাচুরিটিতে আসলে তার যে সেক্সুয়াল লাইফ, সেটার ম্যানেজমেন্টটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তার যে ডেভেলপমেন্টাল স্টেজগুলো আর্লি চলে আসে, এগুলো তার জন্যে একটু সমস্যা তৈরি করে। এটা দীর্ঘদিন কনজিউম করলে যেটা হয়, সেটা হচ্ছে অনেক সময় ক্যান্সারের প্রবণতা দেখা দেয়, কিন্তু এটা মানে অনেক লং টাইম কনজিউম করলে। অনেক সময় হয় যে এটা তো আসলে এন্ডোক্রাইন সিস্টেম, আমাদের যে হরমোনাল সিস্টেম, সেইটার উপরে কাজ করে। আপনার বডির হরমোন একরকম, বাইরে থেকে ইনডিউসড হলো আরেকটা ওষুধ, সেটা আপনার হরমোনাল সিস্টেমের উপর প্রভাব ফেলে এবং এটা ডেভেলপমেন্টে ক্ষতি করে। দারুণ কিছু ইনফরমেশন পেলাম। আরেকটি যদি আমি বিষয় একটু যুক্ত করতে চাই, যেহেতু প্রতি ঈদের আগে আমরা দেখি যে আসলে অ্যানথ্রাক্স রোগের একটি সংক্রমণ ছড়িয়ে পড়ে, এবং আসলে কি এটি সম্পূর্ণরূপে কি আসলে একদম কি গুজব কিনা, এবং অ্যানথ্রাক্স জীবাণু বহনকারী পশু আমরা আসলে চিনব কিভাবে? এটা আসলে কতখানি সত্যি, কারণ আমার ছাত্ররা কিন্তু বিভিন্ন, আমি বললাম যে 19টা হাট, কারণ 19টা হাটে আমার ছাত্ররা চলে গিয়েছে, তারা কিন্তু সার্ভিস দিচ্ছে। সুস্থ পশুগুলো চেনা বা অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে তাকে প্রাইমারি ট্রিটমেন্টটা দেয়া, হ্যাঁ, তাদের অনেক কিছু জানা আছে। এবং আসলে কিন্তু অ্যানথ্রাক্স খুবই কম পাওয়া যায়, কিন্তু অ্যানথ্রাক্স যতটা না থাকে তার চেয়ে গুজবের পরিমাণটাই বেশি। কারণ অ্যানথ্রাক্স তো আপনি তাৎক্ষণিকভাবে ডায়াগনোসিস করতে পারবেন না। ব্যাসিলাস অ্যানথ্রাসিস দিয়ে হয়, স্পোর ফর্ম করে একটা ব্যাকটেরিয়া। আচ্ছা, যেটা হয় অন্যান্য রোগের সাথে ওর সিমটমগুলো অনেকখানি মিলে যায়, একটা শুধু আলাদা, তার যে পেছনের মলত্যাগের রাস্তাটা আছে বা মানে ভ্যাজাইনা আছে, ওখান থেকে একটু ডিসচার্জ বেরোয়, এবং ডিসচার্জটার সাথে ব্লাড আসে, ব্লাডটা একটু কালচে রঙের থাকে, এবং এটাকে বাংলায় বোধহয় মানে ধরপুরিয়ে মরে যায়, এ ধরনের একটা রোগ আর কি, যে কারণে সবাই খুব ভয় পায়। এবং অ্যানথ্রাক্স একদম যে হয় না তা না, হলে যেটা আমাদের অজ্ঞতার কারণে আমরা যেটা করি, যেটা সেমি আরবান এরিয়া বা গ্রামের দিকে মনে করে যে আচ্ছা এটা আমার এই তরকা রোগ হয়েছে, আমি স্লটার করে আমি মাংস ফেলে দিলাম, আমি চামড়াটা রেখে দিই, কিন্তু ওই যে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, ওটা কিন্তু চামড়াতেও থাকে এবং আমাদের নিঃশ্বাসের মাধ্যমে ঢোকে এবং ক্ষতি করে। ওটার কোনো পার্টি তখন আর নেওয়া যায় না এই আর কি। সেটাকে একদম 3.5 মানে ফিট নিচে মানে করে মাটির নিচে চাপা দিয়ে উপরে চুন দিয়ে দিতে হয়। এটাই প্রান্তিক পর্যায়ের খামারিরা বা যারা ঘরে আসলে গরু বা পশু পালন করে থাকে, তাদের হয়তো বা এই বিষয়গুলো অনেকেই জানে না। আশা করি যারা আমাদের দেখবে তারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হবে, এবং যারা আসলে এই ব্যবসার সাথে যুক্ত হবে তাদের অবশ্যই একটু বেসিক ইনফরমেশন নিয়ে আসা উচিত আমি মনে করছি। সেক্ষেত্রে আমি যদি আসলে আসতে চাই, যে আপনি বলছিলেন যে সারপ্লাস থাকে আমাদের, এবারও থাকবে, এবং সবসময় দেখা যায় যে আসলে প্রতি ঈদের পরেই ব্যবসায়ীদের মুখে শোনা যায় যে এবারও লস। আসলে সার্বিক আমাদের দেশের অবস্থা থেকে চিন্তা করে এই মার্কেটটা কেমন আপনি বলবেন, এবং আসলেই কি দেখতে পাচ্ছেন? যেহেতু অনেক কিছুই জানা আছে, সুযোগও আছে আপনাদের এখানে বলার, সেজন্যই বলছি যে
এই যে এই পদ্ধতিটা যে কি কি বিষয়ে কি কি স্টেপ নিতে হবে এটা কিন্তু ব্যবসায়ীদের জানার দরকার নেই, সঠিক জায়গায় সঠিক মানুষটাকে প্লেস করলেই হবে। কেউ আনপ্রেসক্রাইবড ওষুধ কিনতে পারবে না, ট্রিটমেন্ট যে কেউ দিতে পারবে না, যে মানে আমার যে ডক্টর আছে অথবা ইন্টার্নি ডক্টর আছে তারা কাজ করতে পারবে, তারা ট্রিটমেন্টটা দিতে পারবে। অনেক সময় অনেকে ডক্টর না কিন্তু তারা ট্রিটমেন্ট দিয়ে ফেলে, হয়তো ফার্মেসিতে আছে সে ওষুধ লিখে ফেলে। তারা যদি মানে তাদের কার্যক্রম মানে বন্ধ করে এবং এগুলো যার আসলে সত্যিকার অর্থে করার কথা তারা যদি সঠিকভাবে করে তাহলে কিন্তু ব্যবসায়ীদের এই নলেজ না থাকলেও চলবে, তার ব্যবসার নলেজটা থাকলেই হবে। এবং আপনি যে বলছেন যে মার্কেট প্রতিবার হাট শেষে বা ঈদের পর তারা বলছেন যে তারা লসে পড়ে গেছেন, তো প্রতিবার যদি পড়েন তাহলে ব্যবসায়ীদের নিজেদেরও অ্যানালাইসিস নাই, তার চিন্তা করতে হবে কি কারণে আমি গতবার লস করলাম, আমি তাহলে ওটা এবার পড়বো না। তারা যদি চিহ্নিত করে সরকারকে দিতে পারে যে আপনাদের কারণে আমরা লসে পড়ছি, নিশ্চয়ই তারা সে বিষয়ে কাজ করবে। বা তাদের নিজস্ব যদি কোনো থাকে প্রবলেম থেকে থাকে যে আমাদের এই দিনে এই সময় এইভাবে প্রফিট করার দরকার ছিল বা আমাদের প্রচারটা ঠিকমতো হয়নি, আমাদের আরও মানে দাম মানে যত দিয়েছিলাম তার চেয়ে একটু কম রাখা উচিত ছিল, এটা তার সেলফ অ্যানালাইসিস। এবং আরেকটি বিষয় যে আমি যুক্ত করতে চাই, আমাদের মার্কেটটা একটু ভ্যালনারেবল ব্যাপারটা যদি যুক্ত করতে চাই। আসলে এখন যেমন আমের মৌসুম, আগে কেউ যদি আমাদের বাসায় আসতো 1 কেজি মিষ্টি নিয়ে আসতো, এখন কিন্তু 2 কেজি আম নিয়ে আসে। তো মিষ্টি এবং আমের দামের পার্থক্য কিন্তু অনেক। সেই ক্ষেত্রে এই মার্কেটে যদি বাণিজ্যিকভাবেও মানুষ এগিয়ে যায় ম্যাসিভ আকারে, সেটা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু মার্কেটটা আপ ডাউন করে থাকে। আমি একদম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার কাছ থেকে আসতে চাচ্ছি, পশুর বর্জ্য ব্যবস্থাপনা। আমরা এখন পর্যন্ত এটা নিয়ন্ত্রণে আনতে পারিনি, যে যেখানে ইচ্ছে সেখানে আসলে কোরবানি দিয়ে থাকে এবং এরপর একটি ব্যাপক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এবং তারপরে আবার যদি আমরা দেখি যে এরপরই মশার একটি উপদ্রব অনেক আকারে বেড়ে যায়। সার্বিক এই বিষয়টা কিভাবে দেখবেন এবং মাংস ব্যবস্থাপনা নিয়ে একটু যদি আপনার কাছে সংক্ষেপে জানতে চাই। স্লটার যে হয়, যারা স্লটার করে তারা কিন্তু ট্রেন্ড না, একদম এই মৌসুমের কারণে স্লটার করে, চামড়া ছাড়ায় মাংস তৈরি করে এবং কি করে তার যে ভিসেরাল অর্গান আছে, নাড়ি ভুঁড়ি যা আছে এগুলো তারা বের করে। এবং বাইরের দেশে যখন স্লটার হয় ওরা কিন্তু মেশিন দিয়ে ফ্লেশিং করে, ফ্লেশিং মানে তার মাংস থেকে চামড়াটাকে আলাদা করে। আপনি জানেন কি না জানি না, আমাদের যে এই চামড়াগুলো ছাড়ানো হয়, এই চামড়াগুলো যখন আমরা বাইরে পাঠাতে যাই তখন কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হই, কিন্তু প্রথমে ক্ষতির সম্মুখীন হই না। এখানে এত সুন্দর একটা মানে ব্যাখ্যা আছে, কেমিস্ট্রি আছে। দেখেন, যখন চামড়াটা মানে মানে কষাই ছাড়াচ্ছে তখন সে অদক্ষ হাতে ছাড়ানোর কারণে, মেশিনে না ছাড়ানোর কারণে সে কি করে, ছোট ছোট কাট পড়ে, যে কাটগুলো ফ্লেইং কাট বলে টেকনিক্যাল টার্মে। তো এই ফ্লেইং কাটগুলো যখন প্রথমে আপনি দেখবেন ওটা মানে ভিজিবল হয় না, আপনি লবণ দিবেন, আপনি ট্যানিং করবেন, আপনি চামড়াটা রেডি করবেন, সমস্ত কিছু প্রিপেয়ার, যে বায়ার অর্ডার দিয়েছিল সে আসবে, সে যখন চামড়াটা দেখবে তখন গিয়ে এই ফ্লেক্সগুলো শো করে। চামড়া যখন সংকুচিত হয়েছে সেটি পরিলক্ষিত হয় এবং মানে চামড়ার একটা গ্রেডিং আছে এবিসি। তখন যে চামড়াটার পিছনে আপনি খরচ করেছেন, আপনি $1 দাম পাবেন ভেবে হয়তো আপনি বিদেশে এক্সপোর্ট করবেন, চামড়া আমাদের বিদেশে তো এক্সপোর্ট হয়, তো ওইটাকে তখন তারা কি করে, গ্রেড সি করে 20 সেন্ট দিয়ে দেয়। হিউজ লস। কিন্তু আমি যদি প্রথমেই জানতাম আমার এই চামড়ায় কাট আছে, আমি এই চামড়াটাকে ডিসকার্ডেড করে দিতাম, কিন্তু প্রথমে ধরা পড়ে না। এই লবণের খরচ, সমস্ত খরচ বেয়ার করে সার্টেন টাইমে আমি যখন বায়ার সিলেকশন করবে ওই সময় গিয়ে আউট হয়ে যায়, তখন আমার এবং তাকে আমার ওই 20 সেন্টে না দিয়ে উপায়ও থাকে না, কারণ আপনি বায়ার কোথায় পাবেন। এই প্রবলেম হয়, যে কারণে আনুমানিক 5,000 কোটি টাকার মতো প্রতি বছর লস হয় এই কোরবানির ঈদকে কেন্দ্র করে। আমাদের যদি বাইরের মতো স্লটার হাউসে গিয়ে স্লটার করে এই চামড়াগুলোকে আমরা সেভ করতে পারতাম, আমরা কিন্তু অর্থনৈতিকভাবে অনেক লাভবান হতাম। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে, আমরা স্লটার করার সময় যে ব্লাডটা মিসইউজ হয়, এটা কিন্তু খুবই নিউট্রিশিয়াস এবং বিশ্বের বিভিন্ন দেশে এটা বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে থাকে। আমাদের কিন্তু টোটালটাই লস হয় এবং ওই লসের সাথে সাথে ব্লাড হচ্ছে ভেরি গুড মিডিয়া ফর মাইক্রো অর্গানিজম। রোগ ছড়ানোর জন্য ওদের সবচেয়ে উপযোগী জায়গা হচ্ছে ব্লাড। সব ধরনের নিউট্রিয়েন্ট তারা পায় এবং সাথে আমাদের যে টেম্পারেচার, হিউমিডিটি, এটাতেও তারা গ্রো করে। এখন আসলে আপনি বর্জ্য যেটা
গরুর কিন্তু পেটে বেশ মিথেন গ্যাস থাকে, একদম সেটা সে জীবিত অবস্থায়ও বের করে। ওইটা যে স্লটার করার পর খুব বেশি তৈরি হয় তা না, ওইটা মানে অ্যাকসেপ্টেবল। কিন্তু যখন বর্জ্য ব্যবস্থাপনাটা আপনি সিটি কর্পোরেশনের দুইটা ভাগকে বাদ দেন, যখন গ্রামের দিকে ওরা কিন্তু খুব ওয়েল ট্রেন্ড, গত 2 বছর 3 বছর ধরে আমি দেখেছি কোনো খুব একটা স্মেল পাওয়া যায় না, তারা খুব সঠিকভাবে ব্যবস্থাপনা করে। কিন্তু গ্রামের দিকে এই বর্জ্যগুলো কি হয়, বিভিন্ন ড্রেনে যায়, বিভিন্ন জায়গায় যে যায়, ওইটা গন্ধের চেয়েও ওইটা কি করে প্রচুর গ্যাস তৈরি করে, ওই গ্যাসটা পরিবেশের ক্ষতি করে। এছাড়াও এই বর্জ্যগুলো যদি আমরা এই সিটি কর্পোরেশনের মাধ্যমে ক্লিন না করে বা ওইভাবে ড্রেনে না ফেলে টোটালটা কালেক্ট করতে পারতাম, ক্যান ইউ ইমাজিন কি পরিমাণ বায়োগ্যাস তৈরি হতো। এটা আমার কাছে মনে হয় কোরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের ইকোনমি অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দেওয়ার জন্য। আসলে আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা এবং আপনি যে বলেন ব্লাডের ব্যাপারটা এবং মাংস ব্যবস্থাপনা এগুলো এবং চামড়ার যে বিষয়টি সার্বিক বিষয় আসলে আমাদের নজর রাখলে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের দেশ অনেক লাভবান হবে। এটাকে টার্গেট করে আমরা অনেক কিছু সেট করতে পারি। দারুণ কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে জানতে পেরেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি একটু আবারও করতে চাই যে গরু মোটা তাজাকরণ একদমই ত্যাব না, এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া, সঠিকভাবে সেটি করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনারা দেখছিলেন হ্যাপনিং পয়েন্ট, আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর মাকসুদা বেগম। আমাদের বিষয় ছিল কোরবানির জন্য সুস্থ পশু। আজকে এই পর্যন্তই, সাথে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।